এই এখন এত সবকিছু গুগল সার্চ আর চ্যাট জিপিটি হয়ে গিয়ে কি আপনাদের সমস্যা বেড়েছে? আমি বলবো এটার একটা পজিটিভ সাইডও আছে আবার নেগেটিভ সাইডও আছে। আপনার গোড়ালি ফাটছে, আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, দ্যাট ক্যান বি আ সাইন দ্যাট ইওর ব্লাড সুগার ইজ ভেরি হাই। কেউ যদি বলেন যে তিনি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছেন না, হিয়ারিং লস, ইজ হিয়ারিং লস অলওয়েজ পার্মানেন্ট? কানের, গলার আর নাকের সমস্যা, ইএনটি সমস্যা হলে কলকাতার অধিকাংশ মানুষ একজনেরই নাম বলে, ডক্টর বিশ্বরূপ মুখোপাধ্যায়। এই যে আমরা বেশিরভাগ সময়টা এয়ার কন্ডিশনে থাকছি, একটা এয়ার কন্ডিশন রুমে আমরা ধরুন 10 জন কাজ করছি। আপনি জানেন না আমার মধ্যে কি ভাইরাস আছে, এবং সেই ভাইরাসটা আমি ছড়িয়ে দিচ্ছি আমার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এবং সেটা সার্কুলেট করছে। আপনার কাছ থেকে এক মাসের জন্য আপনার ফোনটা নিয়ে নেওয়া, ইউ আর নট রিচেবল ফর আ মান্থ, আপনি কোথায় যেতে চাই? এই দিনটার দিকে তো তাকিয়ে আছি। আমাদের জীবনের কিছু ছোট ছোট সমস্যা আমরা ইগনোর করে যাই, আর তারপর সেই ছোট ছোট সমস্যাগুলো একটা বিরাট বড় আকার ধারণ করে। কানের, গলার আর নাকের সমস্যা এর মধ্যে প্রধান। আর এই ইএনটি সমস্যা হলে কলকাতার অধিকাংশ মানুষ একজনেরই নাম বলেন, ডক্টর বিশ্বরূপ মুখোপাধ্যায়। স্বাগতম শোনা কথা পডকাস্টে, যেখানে আমাদের কথোপকথনের মধ্যে রয়েছে একটু হাসি, একটু নিরাময় আর অনেকটা মনের শান্তি। আজ আমাদের সঙ্গে রয়েছেন কলকাতার অন্যতম ইএনটি বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ মুখোপাধ্যায়। নমস্কার। নমস্কার। আচ্ছা, আমার ব্যক্তিগত কৌতূহলের একটা প্রশ্ন দিয়ে শুরু করি। যে কোনো মেডিকেল স্পেশালাইজেশনে আই ক্যান থিঙ্ক অফ অনলি ইএনটি যেখানে তিনটে আলাদা অর্গানকে একসঙ্গে গ্রুপ করে দেওয়া হয়, এইটা কেন? একদম ঠিক বলেছেন। ইনফ্যাক্ট এটা একটা রেয়ার স্পেশালিটি যেখানে তিনটে ডিফারেন্ট অর্গান, যাদের তিনটে ডিফারেন্ট ফাংশনস, কিন্তু দে আর ক্লাব টুগেদার। কেন না, অ্যাকচুয়ালি এদের যদি আমরা ফাইলোজেনেটিক্যালি বা এমব্রিওলজিক্যালি দেখি, এদের একটা এমব্রিওলজি মানে হচ্ছে আমরা যেরকম ভাবে মাতৃগর্ভে বড় হচ্ছি সেই প্রসেসটাকে আমরা এমব্রিওলজি বলি। আর ফাইলোজেনেটিক্যালি মানে হচ্ছে আমরা যখন বাঁদর অবস্থায় ছিলাম তার থেকে যে বিবর্তন হচ্ছে সেইটাকে আমরা ফাইলোজেনেটিক্যালি বলি। তো এতে দেখা গেছে নাক, কান, গলার এদের একটা যোগসূত্র আছে। এর মাঝখানে একটা সেন্ট্রাল এরিয়া আছে যেখানে তিনটেই কানেক্টেড, এবং কানেক্টেড থাকার জন্য এদের রোগ, এদের অ্যানাটমি, এদের ফিজিওলজি, এদের ফাংশনস প্রত্যেকটার মধ্যে যোগসূত্র আছে। ফলে একটার সমস্যা হলে অন্যটাকে অ্যাফেক্ট করাটা খুব বিচিত্র নয়। সেই জন্যই এই স্পেশালিটি তিনটাকে ক্লাব করা, যে যা যা রোগ দেখা গেছে, যেরকম ধরনের রোগ, সে ইনফেকশন বলুন, সে টিউমার বলুন, যে জাতীয় রোগ হোক না কেন, একটাতে সমস্যা হলে কিন্তু আরেকটাতে অ্যাফেক্টেড হতে পারে। তাই জন্য যে ডাক্তারবাবু এই রোগের ওপর স্পেশালাইজ করবেন তাকে কিন্তু তিনটে সম্পর্কেই সম্যক জ্ঞান থাকতে হবে। হ্যাঁ, ইউ আর রাইট। ঠান্ডা লাগলে গলা বসে গেছে, নাক বুঝে গেছে, কান বুঝে গেছে, তিনটে একসঙ্গে হয়। একদম একদম। আচ্ছা, আপনাকে যখন বলা হয় কলকাতার অন্যতম ইএনটি, তখন আপনার কি মনে হয়? আপনি কি ব্যাপারটা জাস্ট ঝেড়ে ফেলে দেন? আমি ঠিক সেইভাবে বলতে চাই না, কারণ আমি যখন কেউ বলেন যে আপনি খুব একজন, আপনার নাম খুব শুনে এসেছি, তখন না আমার মধ্যে একটা জিনিস কাজ করে যে তাহলে আমার সহকর্মী, মানে আমার যে ফেলো ইএনটি কলিগ আছেন, তাকে আপনি ভালো বলছেন না। তো তখন আমি বলি যে দেখুন, আপনি আমাকে এরকম বলবেন না। আমি ভালো ডাক্তার বলুন সেটা ঠিক আছে, কিন্তু আমার সাথে সেরা বা অন্য কিছু বললে আমার সাথে আরেকজনের কম্পেয়ার করা হচ্ছে, এবং তিনি কিন্তু আমার মতোই যোগ্য, তাকে আপনি ছোট করুন না। আমি ধন্যবাদ আপনি আমাকে এই কথা বললেন, কিন্তু আমি সেরা নই, আমি ভালো ডাক্তার, এটুকু শুনলেই আমি খুশি হব। আচ্ছা, অনেক বছর ধরে তো আপনি চিকিৎসা করছেন। আপনার একটা অ্যাভারেজ ডে যদি আমি দিনের কোন অংশটা আপনার সব থেকে ভালো লাগে, বা হোয়াট চিয়ার্স ইউ আপ দ্য মোস্ট? আমার দিনের বেসিক্যালি সেই অর্থে বলতে গেলে সকালটাই আমার খুব সুন্দর সময়। আমি জেনারেলি সকালে ওঠা পছন্দ করি। আর এই যে প্রথম তৈরি হয়ে আমি হাসপাতালে গিয়ে প্রথম পেশেন্টটা দেখি, সেইখানে আমি যতটা মানসিকভাবে উৎফুল্ল এবং সক্রিয়, সেটা দিনের শেষে তো অতটা নই। তো সেই জন্য ওই সময়টাই, একদম প্রথম মুহূর্তটাই আমার কাছে সবসময় আনন্দদায়ক, স্বস্তিদায়ক বলতে পারেন। আচ্ছা, আমরা অনেক সময় সিনেমায় দেখি যে কিছু পেশেন্টস আছেন হু আর রিপিট ভিজিটার্স, যাদের দেখলেই ডাক্তার চরিত্রে যিনি অভিনয় করছেন, আপনার এরকম অভিজ্ঞতা হয়? সেটা নির্ভর করে আমি কি পেশেন্ট দেখছি। কিছু রোগে আছেন যারা এলে কিন্তু ভালো লাগে, ধরুন এরকম পেশেন্ট আছেন
তারা 15 বছর পরে আমার কাছে এলেন, যে এসে বলছেন যে আমি আপনার কাছে 15 বছর আগে এসেছিলাম, তার নামটা আমার মনে নেই কিন্তু তার মুখটা মনে পড়ছে। তো তিনি এসে বললেন, ওহো আপনার চুলগুলো কিরকম পেকে গেছে, আপনাকে তখন একদম সেই প্রথম দিকের ডাক্তার ছিলেন, আজকে অনেকদিন পরে দেখছি। তাদের সাথে একটা গল্প করলে একটা অন্যরকম অনুভূতি হয়। হ্যাঁ, আবার কিছুটা পেশেন্ট আছেন যাদের হয়তো অ্যাকচুয়ালি শারীরিক সমস্যা নয়, কিন্তু তাদের কোনোভাবে তাদের মনের মধ্যে ঢুকেছে যা তিনি সেই রোগ থেকে বেরোতে পারছেন না। তখন যে একদম এই অনুভূতিটা হয় না তা না, এই যে এনাকে আবার অনেক কিছু বোঝাতে হবে, অনেক কিছু বলতে হবে, তবে হয়তো উনি সন্তুষ্ট হবেন, সেই অনুভূতিটা হয়। কিন্তু সেটা নির্ভর করে রোগীকে, তার উপর ডেফিনেটলি। এই এখন এত সবকিছু গুগল সার্চ আর চ্যাট জিপিটি হয়ে গিয়ে কি আপনাদের সমস্যা বেড়েছে? আমি বলবো না, আমি বলবো এটার একটা পজিটিভ সাইডও আছে আবার নেগেটিভ সাইডও আছে। পজিটিভ সাইড হচ্ছে তিনি যে কিছুটা নলেজ পাচ্ছেন সেটা কিন্তু কিছু ক্ষেত্রে আমাদের হেল্প করছে। মানে তিনি নিজে থেকেই অনেকটা সতর্ক হচ্ছেন, বা নিজে থেকেই ধরুন একটা ওষুধ, আমরা তো প্রত্যেকটা ওষুধ লেখার সময় তার এই 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 সাইড এফেক্ট বলে দিই না। তো তিনি হঠাৎ গিয়ে দেখলেন গুগল করে যে না ওনার তো এটা হচ্ছে, তখন উনি গুগল করে দেখলেন আরে এটা তো আমার সেই সাইড এফেক্টটা। তখন উনি আমায় ফোন করে জানালেন ডাক্তারবাবু আমার এটা কিন্তু হচ্ছে। আমি তখন বললাম না ওষুধটা বন্ধ করুন, এর একটা অ্যান্টিডোট নিন। এইটা যেমন একটা পজিটিভ সাইড, আবার নেগেটিভ সাইড হচ্ছে তারা ভীষণ বিভ্রান্ত হন অনেকে, আবার অনেকে আশঙ্কামূলক একটা সমস্যায় ইয়েতে চলে আসেন যে এই রে আমার বোধহয় একটা কঠিন কিছু রোগ হয়ে গেছে, এর থেকে আমি বেরোবো কি করে। তখন তাদের বোঝানো খুব কঠিন হয়। এবং এরকমও আমি আবার রোগী দেখেছি যারা ধরুন আমি একটা ওষুধ লিখেছি, তিনি এসে বললেন আমি কিন্তু গুগলে পড়েছি এই ওষুধটা লেখা দরকার, আপনি তো সেটা লিখলেন না। তখন আমি তাকে বোঝালাম যে দেখুন একটা রোগের তো একই ওষুধ হয় তা নয়, 4-5 রকম ওষুধ হতে পারে। আমার মনে হয়েছে যে আপনাকে এই ওষুধটা দিলে ভালো হবে, সেটা আমার অভিজ্ঞতা আমার পড়াশোনা থেকে বললাম, কিন্তু আপনি এটা খেয়ে দেখুন, না হলে নিশ্চয়ই আপনি যেটা বলছেন সেটাও আমি একবার নিশ্চয়ই ট্রাই করে দেখব। তো সেটাকে একদম রেফিউট করে দেওয়াটা বোধহয় ঠিক না, তাকেও তার যে নলেজটা তিনি পেয়েছেন তাকেও সেইভাবে আমার মধ্যে নিয়ে আসাটা সেটা বেটার হবে বলে মনে হয়। কিন্তু এই পেশেন্টের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা, অ্যাকচুয়ালি কথা বলা, এটা তো ভীষণ জরুরি। ইনফ্যাক্ট আমাদের এখন মানে অনেকেই এটা ব্লেম করছেন যে আমরা বেশি রুগীদের সাথে কথা বলি না, তাদের দু একটা কথাবার্তায় ছেড়ে দিই। এটা কিন্তু আমার মতে ঠিক নয়, কারণ তাকে আপনি যদি প্রথমের দিকে একটা কনফিডেন্সে নিতে পারেন, তার সাথে একটা লিয়াজও করতে পারেন, তার সাথে র্যাপও তৈরি করেন, তিনি যতটা আপনাকে সাবমিশন দেবেন এবং তাতে আপনারই কিন্তু আখেরে ঠিক হবে যে আপনি ঠিক মতন তাকে চিকিৎসা করতে পারছেন, তার তিনি স্বতঃস্ফূর্তভাবে সবকিছু বলতে পারছেন, তিনি তার প্রবলেমগুলো ভালোভাবে শেয়ার করতে পারছেন। তো তিনি যদি আপনাকে আপনার ফ্যামিলি মেম্বার মনে না করেন তাহলে কিন্তু সমস্যা সেখানেই, মানে চিকিৎসাটাও ঠিক মতন হবে না। তো সেই জন্য কমিউনিকেশন বোথ ওয়েজ খুব জরুরি। এটাও অনেকে বলে যে ডাক্তারের সঙ্গে 5-7 মিনিট কথা বললেই তারপরেই মনে হয় এক্স্যাক্টলি, হ্যাঁ, এই যে কনফিডেন্স লেভেলটা, এটা আপনারা কি করে করেন? সেটা ওই মানে প্রথম দিকে তো চেষ্টা করি যে তার সাথে একটা বন্ধুত্ব সম্পর্ক তৈরি করা, অর্থাৎ যে কি সমস্যা হয়েছে, তার ব্যাকগ্রাউন্ডটা কি, তিনি কি করেন, তার সামাজিক পরিস্থিতি কি, তার কি ভালো লাগা কি মন্দ লাগা, সেগুলো একটু চট করে জেনে নিয়ে তারপরে তার ভেতরে ঢুকলে আমার মনে হয় অনেকটা আমাদের হেল্প করে। আচ্ছা, আপনার আপনার প্রথম সার্জারি মনে আছে? এটা তো দেখুন একদম ল্যান্ডমার্ক, এটা তো আমাদের মনে থাকবেই। মানে প্রথম আমরা সার্জারি কিভাবে করি, প্রথমে তো ট্রেনিং নিই যে একটা ডেড বডির ওপরে, যে তাতে ধরুন আমি একটা কানের সার্জারি করছি, তো সেই কানের অংশটার ওপর আমি অপারেট করার চেষ্টা করলাম, করে দেখলাম ঠিক হচ্ছে কিনা, বইতে যেরকমভাবে লেখা আছে সেরকম করতে পারছি কিনা। তারপরে আমার একজন সুপারভাইজার থাকবেন, তিনি আমাকে পেছনে থাকবেন যে আমার স্টেপগুলো ঠিক হচ্ছে কিনা। সেই পরিস্থিতি আমি যখন ক্রস করলাম তখন তিনি এবার সুপারভাইজ সার্জারি, অর্থাৎ আমি এবার মানুষের উপর সার্জারি করব, কিন্তু তিনিও সেখানে দাঁড়িয়ে থাকবেন যে আমি স্টেপ ওয়াইজ ঠিক করছি কিনা। তারপরে যখন বেশ কয়েকটা সার্জারি আমি সুপারভাইজ করলাম তখন তিনি আনসুপারভাইজ সার্জারিতে আমায় অ্যালাউ করবেন। এই ধাপে ধাপে আমরা এগোই আর কি। তো প্রথম যে ধরুন মানুষের উপর আমি সার্জারি করলাম, তো ডেফিনেটলি সেটা আমার একদম মনে থাকেই। সেখানে ভয়, এক্সাইটমেন্ট সব রকমই কাজ করে, হাত কাঁপা, ঠিক মতন পারবো কিনা, স্টেজ ফ্রাইট, যেটা যদি একজন অ্যাক্টরের ভাষায় বলি, আমাদের ক্ষেত্রে সেরকম একটা স্টেজ ফ্রাইট হয়, তো সেটা পারফরমেন্স অ্যাংজাইটি হয়, সেটা আস্তে আস্তে আমরা ওভারকাম করি। যত আমরা অ্যাকচুয়ালি সার্জারি তো বেসিক্যালি ছুতোরগিরি, তো যত আপনি বেশি করবেন তত আপনি ভালো ছুতোর হবেন। তো সেই জন্য ইনফ্যাক্ট আপনি জানেন কিনা জানি না, ইউকেতে সার্জনদের ডক্টর বলা হয় না, মানে ওয়ান্স ইউ আর এফার্সিয়াস ইউ আর কল্ড মিস্টার। আমার যেমন বস ছিলেন মিস্টার ফ্রিল্যান্ড, মিস্টার অ্যান্ড্রিউ ফ্রিল্যান্ড, আমি ইউকেতে অক্সফোর্ডে কাজ করতাম। তো
এবং তাতে তিনি গর্ববোধ করতেন। তাকে ডক্টর ফ্রিলেন বললেন, তিনি মোটেই খুশি হতেন না। মিস্টার ফ্রিলেন মানে তিনি একজন বেশ নামকরা একজন সার্জন। ও তো সেই জন্য মিস্টার কথাটা এসেছিল ইনিশিয়ালি যে ইউ আর নো মোর আ ডক্টর, ইউ আর জাস্ট এ কার্পেন্টার। তো বা ইউ আর স্মিথ বলতে পারেন, সে ব্ল্যাক স্মিথ কপার স্মিথ হতে পারে, কিন্তু সেইভাবে তাদের মিস্টার কথাটা আসে। তো পরবর্তী সময় যদিও চেঞ্জ হয়, একটা মিস্টারের মধ্যে একটা সম্ভ্রম শ্রদ্ধা আসে, কিন্তু ইনিশিয়ালি জিনিসটা হয়েছিল সেইভাবেই, যে সে শুধু একটা আর্ট পারফর্ম করছে, সেখানে ডাক্তারিটা কম, পারফরমেন্সটা বেশি। আপনি যে সুপারভাইজ সার্জারির কথা বলছেন, লেটস সে যে শিক্ষানবিশ সে একটা ভুল করছে বা হ্যাঁ, করতে চলেছে, হ্যাঁ, ডাজ দ্য সুপারভাইজার অ্যাকচুয়ালি একদম তিনি একদম তার গ্লাভস টাভস পরে স্ক্রাব করে রেডি থাকছেন, এবং তিনি দেখছেন, এবং যে মুহূর্তে তার মনে হচ্ছে যে ঠিক মতন হচ্ছে না, তার পেশেন্টের কোনো ক্ষতি হতে পারে, সঙ্গে সঙ্গে তিনি টেক ওভার করছেন। এবং সেটা আমাদের ক্ষেত্রে সবারই হয়েছে, যে এরকম তো নয় যে আমরা প্রথম সার্জারিটা একদম নির্ভুলভাবে করতে পেরেছি। তো আমাদের কিছু কিছু ভুল দিয়েই তো আমরা আলটিমেটলি সেই ভুলটাকে শুধরে ভালো সার্জন হওয়ার চেষ্টা করেছি। তো সেই তো আমাদের ডাক্তার যারা আমাদের সিনিয়র ছিলেন, তারা সেইভাবে আমাদের মেন্ট করেছেন, সেভাবে তৈরি করেছেন, এবং তারা ইন্টারভেন করেছেন যাতে পেশেন্টের, আলটিমেটলি তো পেশেন্টের সেফটি দেখতেই হবে, সেখানে তো কোনো কম্প্রোমাইজ করা চলবে না। রাইট। আচ্ছা, ইএনটি স্পেশালাইজেশনটা কি আপনি স্পেসিফিক্যালি বেছে নিয়েছিলেন, অর ডিড ইট? খুব ভালো প্রশ্ন এটা। ইনফ্যাক্ট কেন আমি এটা নিলাম সেটা অনেকেই আমাকে প্রশ্ন করেন। আমার প্রথম দিকে একটা সার্জিক্যাল ডিসিপ্লিনে যাওয়ার ইচ্ছে ছিল, মানে আমাদের সার্জনসকে মনে হতে, হি ইজ অ্যান আর্টিস্ট, সে কি সুন্দরভাবে তিনি পারফর্ম করছেন, প্রত্যেকটা স্টেপ এত, আমরা বলি সার্জিক্যাল ফিনিশ, মানে এক একটা পেশেন্টের এরকম হয় যে আপনার আউটকামটা খুব ভালো হলো, কিন্তু আপনি যখন সার্জারিটা অবজার্ভ করছেন দেখলেন না অতটা কিরকম একটা মেসি অ্যাফেয়ার। আবার একজন সার্জনে দেখলেন যেন তিনি যেন তুলি বোলাচ্ছেন, তিনি যেন একদম ছন্দে ছন্দে তুলি বলিয়ে জিনিসটাকে সুন্দর করে বের করে আনছেন। এই জিনিসটা আমাদের খুব অ্যাট্রাক্ট করতো, এবং সেই অ্যাট্রাকশনটা থেকে সার্জারি নেওয়া। এবার কেন ইএনটিটা একটা অদ্ভুত সাবজেক্ট, যে এখানে একটা ম্যাক্রো আর মাইক্রো সার্জারির সন্ধিক্ষণ, মানে কিছু সার্জারি আপনি শুধু খালি চোখে করতে পারেন, আর কিছু সার্জারি এন্ডোস্কোপ বা মাইক্রোস্কোপের দরকার হয়। এটা কিন্তু অন্য কোনো সার্জারিতেই নেই। চোখ শুধু মাইক্রো সার্জারি, জেনারেল সার্জারি সেখানে এন্ডোস্কোপি এবং খালি চোখে দেখা। তো এইখানে আমাদের একটা অদ্ভুত মেলবন্ধন আছে, যে মাইক্রোস্কোপ, এন্ডোস্কোপ, খালি চোখ। তো এই জন্য ইনফ্যাক্ট বিদেশে ইএনটি সার্জনদের কদর বেশি। কেন? তারা মানে ইনফ্যাক্ট ক্রিম যারা স্টুডেন্টস, তাদের ইএনটিতে এনরোল করা হয়, কারণ তাদের এই তিনটেতেই তাদের বিচক্ষণতা আছে, বা তিনটেতেই তাদের পারদর্শিতা আছে। তো সেই জন্য ইএনটিটা নেওয়া একটা চ্যালেঞ্জিং বেশি বলে আর কি। ওভার দ্য ইয়ার্স আপনি এই যে সার্জারি করেছেন, এত পেশেন্ট দেখেছেন, এমন কখনো হয়েছে যে কোনো একটা পেশেন্টকে ট্রিট করতে গিয়ে আপনি এমন একটা কিছু শিখেছেন যেটা টেক্সট বইতে নেই? ইনফ্যাক্ট আমি বলবো আমরা কিন্তু প্রত্যেক পেশেন্টের কাছ থেকেই শিখি। তো এবার কিছু পেশেন্টের হন তারা একদম স্টিরিওটাইপ, অর্থাৎ যা বইতে লেখা আছে তাই হচ্ছে, কিন্তু যেহেতু আমি আপনার থেকে আলাদা, এবার আমার ওপর যে সার্জারি করা হবে আর আপনার ওপর যে সার্জারি করা হবে তার কিন্তু দুটো আলাদা ডিফারেন্ট আউটকাম হতে পারে। হ্যাঁ। তো সেই জন্য আমরা যখন করছি, এবার করতে গিয়ে দেখা যাচ্ছে যে না, আমি যা শিখেছিলাম ঠিক তাই সেইভাবে করলে বোধহয় এর হবে না, তখন আমাদের কিন্তু অন টেবল ইম্প্রোভাইজেশন করতে হয়। অর্থাৎ হ্যাঁ, এই রাস্তাতে গিয়ে বললে বোধহয় আমি ঠিক জায়গায় পৌঁছবো, কিন্তু সেটা হয়তো বইতে সেইভাবে লেখা নেই। এটা কিন্তু পেশেন্টরাই আমাদের শেখান, মানে পেশেন্টদের থেকে আমরা যে কত শিখি। ইনফ্যাক্ট এই যে ধরুন পেশেন্ট মারা যাওয়ার পরে পোস্টমর্টেম করা হয়, তো পোস্টমর্টেম থেকে অনেক কিছু তো আমরা ইনফরমেশন পাই। তো সেই জন্য আমাদের যেখানে আমরা ফরেন্সিক মেডিসিন শিখতাম, আমি ইনফ্যাক্ট আমাদের সার্জারির প্রথম ভাগ তো পোস্টমর্টেম, অর্থাৎ সেখানে তো আমরা ডিসেকশন করি। তো সেখানে আমাদের যে পোডিয়ামটা যেখানে আমরা করতাম, তার পেছনের দেওয়ালে লেখা থাকতো ডেড ডু টেল টেলস, মৃতেরা কথা বলে। তো সেইখান থেকেই, অর্থাৎ তারা কথা বলছেন এবং সেইখান থেকেই তারা আমরা হোস্ট অফ ইনফরমেশন পাচ্ছি। সেখান থেকেই আমরা একটা সিদ্ধান্তে উপনীত হচ্ছি যে হ্যাঁ, তার এই কারণে মৃত্যু হয়েছিল। তো সেই মানে পেশেন্টরা হচ্ছেন আমাদের সবচেয়ে বড় শিক্ষক ইনফ্যাক্ট। আচ্ছা, আজকাল তো দেখা যাচ্ছে সাইনাসের সমস্যা, গলায় ব্যথা, এগুলো আরো কমনলি হচ্ছে। সেটার কারণ কি লাইফস্টাইল বেশি, না দূষণের জন্য এগুলো আরো বেশি হচ্ছে? আমার মনে হয় দুটোরই এফেক্ট আছে। যেমন এনভায়রনমেন্টাল এফেক্ট তো একটা অনস্বীকার্য নয়, কারণ পলিউশন লেভেল বেড়েছে, বিভিন্ন ভাইরাস তারা বিভিন্ন চরিত্রে তারা এখন আমাদের কাছে উপস্থিত হচ্ছেন। মানে আমরা যে ধরুন বইতে যেরকম পড়েছিলাম তাদের চরিত্রগত পার্থক্য দেখা যাচ্ছে, তারা বিভিন্ন অন্যরকমভাবে আমাদের কাছে প্রকাশ করছেন।
এটা একটা যেমন সমস্যা, সেই সঙ্গে আমাদের লাইফস্টাইলও সমস্যা আছে। এই যে আমরা বেশিরভাগ সময়টা এয়ার কন্ডিশনে থাকছি, একটা এয়ার কন্ডিশন রুমে আমরা ধরুন 10 জন কাজ করছি। তো এবার আপনি জানেন না আমার মধ্যে কি ভাইরাস আছে, হয়তো আমার কোনো রোগ নেই, কিন্তু আমার যে ভাইরাস নেই এ কথা ঠিক নয়, ভাইরাস আছে, এবং সেই ভাইরাসটা আমি ছড়িয়ে দিচ্ছি আমার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে, এবং সেটা সার্কুলেট করছে। তো এই ইনফ্যাক্ট আমরা দেখছি বাচ্চাদের মধ্যে ভীষণ কানের ইনফেকশন হচ্ছে, সাইনাসের ইনফেকশন হচ্ছে, সামান্য সর্দি কাশি নিয়ে তারা কিন্তু রাত্রে এসিতে ঘুমোচ্ছেন। তো এসি আমরা কেন হঠাৎ এসিকে আমরা এরকমভাবে ব্লেম করছি? কারণ এসি মানে হচ্ছে আমাদের যে ন্যাচারাল ড্রেনেজ প্রসেস, আমাদের সর্দি কাশির এমনি স্বাভাবিকভাবে যে ঠিক হয়ে যাওয়ার প্রসেসটা, সেটা আমরা ব্যাহত করে দিচ্ছি। কারণ এসি আমাদের ড্রাই আপ করে দিচ্ছে সেক্রেশনসকে, সে স্ট্যাগনেট করছে, তার উপর ব্যাকটেরিয়া গ্রো করছে, সেখান থেকে ইনফেকশন হয়। তো এই যে আগেকার দিনে মানুষরা থাকতেন, তারা এসি বেশি ব্যবহার করতেন না, তাদের সমস্যা অনেক কম হতো। আমাদের নিজস্ব কমফর্টের জন্য আমরা এসিকে ইনভাইট করেছি, সেই সঙ্গে এসি এনভায়রনমেন্ট মধ্যে স্মোক করছি, অন্যান্য জল কম খাচ্ছি, এই সমস্তগুলোর একটা মাল্টিপ্লাইড এফেক্ট হচ্ছে আমাদের শরীরের ওপর। সাইনোসাইটিস বলুন, কানের ইনফেকশন বলুন, গলার ইনফেকশন বলুন, এগুলো ভীষণ সমস্যা বেড়ে যাচ্ছে। নাক ডাকছি, সেই সঙ্গে নাক ডেকে এসির মধ্যে ঘুমোচ্ছি, আমাদের নাকে একটা ছাঁকনি আছে, গলায় কোনো ছাঁকনি নেই, আনফিল্টার্ড হাওয়া ঢুকছে, হাওয়া থেকে সেখান থেকে ইনফেকশন তৈরি হচ্ছে, গলা ব্যথার সমস্যা বেড়েই চলেছে। না, আপনি এয়ার কন্ডিশনিং ব্যবহার করার খুব একটা পক্ষপাতী নই। আমি সাধারণত আমার পেশেন্টদের বলি যে আপনি প্রথম 1-1.5 ঘন্টা যদি সত্যিই গরম লাগে 1-1.5 ঘন্টা চালিয়ে ঠান্ডা করে দিন, তারপরে কিন্তু ফ্যান চালিয়ে দিন। সারা রাত্রিটা দয়া করে এসিতে শোবেন না। হ্যাঁ, এখন সত্যি কথা বলতে গরমও বেড়েছে, গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য আমাদের আগে যা গরম ছিল তার থেকে বেড়েছে, হিউমিডিটি বেড়েছে, ফলে মানুষ বাধ্য হয়ে অনেকটা এসিতে নিতে বাধ্য হচ্ছেন বা এসিতে শুতে বাধ্য হচ্ছেন। কারণ তার আবার এসির একটা গুড এফেক্টও তো আছে, যে এই জন্য আমি ঘামছি না বা আমি সেই ঘামটা আমার বসছে না, তার থেকে একটা ঠান্ডা লাগা বা অন্য কোনো সমস্যা আসছে না, সেটাও একটা ভালো এফেক্ট আছে। কিন্তু এসির খারাপ গুণকেও আমরা উপেক্ষা করতে পারি না। আচ্ছা, অনেক সময় খুব ছোট ছোট জিনিস যেগুলো আপাত দৃষ্টিতে খুব বড় সমস্যা নয়, দে ক্যান বি ইন্ডিকেশনস অফ সামথিং ভেরি সিরিয়াস। একদম। যেমন ধরুন আপনার গোড়ালি ফাটছে, আপনার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, that can be a sign that your blood sugar is very high. একদম তাই। কিন্তু এবার আপনার ফিল্ডে আমি যদি ধরি, কারোর একটা কানে ব্যথা হচ্ছে, ইট ইজ হাইলি লাইকলি যে মানুষটা সেটাকে ডিসরিগার্ড ইগনোর করছে, এটা তো কানে ব্যথা হয়েছে, 7 দিনে ঠিক হয়ে যাবে। কিন্তু এটাও কি খুব সিরিয়াস একটা কিছু হতে পারে? সেইভাবে নয়, কারণ কানে ব্যথার হাজারো কারণ আছে। তো বেশিরভাগ ক্ষেত্রে খুব সাধারণ কারণ, সেগুলো ইনফ্যাক্ট কিছু জিনিস আছে, ধরুন কানে ব্যথার এমন কিছু আছে যেখানে আপনি যদি একটু আপনার হাইজিনটাকে মেনটেন করেন, ডাক্তারের কাছে আসারও প্রয়োজন নেই। কিন্তু আবার হ্যাঁ, আমি বলবো যে একদিন কানে ব্যথা হলো সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে ছুটে গেলেন, সেটা হয়তো খুব একটা দরকার নয়, বিশেষত অ্যাডাল্টদের জন্য। একটা বাচ্চা হলে আমি বলবো হ্যাঁ, সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর কাছে যান, কারণ তার ইনফেকশনটা চট করে বেড়ে যাওয়ার একটা প্রবণতা থাকতে পারে। আবার এরকমও নয় যে আপনি একটা ব্যথা নিয়েই 7 দিন বসে থাকলেন, 1-2 দিন অপেক্ষা করে একটু শুকনো গরম শেক, একটু গরম জলের ভাপ, একটু সেই সঙ্গে প্যারাসিটামল ট্যাবলেট একটু খেয়ে আপনি দেখলে কোনো ক্ষতি হচ্ছে না, বিরাট মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। কিন্তু তাই বলে যে আপনি অনেক দিন ওয়েট করবেন তাও নয়। কিন্তু এই যে আপনি বললেন যে একটা সাধারণ জিনিস থেকে বড় কোনো রোগ হতে পারে কিনা, যেমন ধরুন কান চুলকোনো, এটা তো অনেকেরই হয়, আমাদের বিভিন্ন কারণে কান চুলকোনো। হ্যাঁ, আর একটু আমরা বেশ কান চুলকোনো একটা স্বর্গীয় সুখ অনুভব করি আমরা, কিন্তু সেটা সবসময় কিন্তু কান চুলকোনোর একটা বিরাট বিচ্ছিরি ইমপ্লিকেশন আছে। অর্থাৎ এটা কানের একটা ভয়ঙ্কর রোগ আছে, আমরা বলি স্কাল বেস অস্টিওমাইলাইটিস, অর্থাৎ কান থেকে ব্রেনের হাড়ের মধ্যে ইনফেকশন চলে যাওয়া, সেইটার একটা কারণ হতে পারে। তো সেই, কিন্তু আপনি যদি কান চুলকোনোটাকে ইগনোর করে যান, হচ্ছে আমি আবার চুলকে দিচ্ছি, কিন্তু সেটা অবশ্য এটাও ঠিক যে আপনার শুধু কান চুলকোনোতেই সীমাবদ্ধ থাকবে না, তারপরে ব্যথা যন্ত্রণা হবে। কিন্তু যদি চলতেই থাকে আপনি সেটাকে ইগনোর করবেন, অন্তত একবারের জন্য হলে ডাক্তারবাবুকে দেখিয়ে নিন যে না, আপনি ঠিক আছেন, আপনার কোনো সেরকম সমস্যা নেই। আচ্ছা, বিদেশি কিছু কিছু ডাক্তারকে আমি বলতে শুনেছি যে ইউএসএ যেটাকে বলে কিউটিপস, যেগুলোকে বলি ইয়ারবাড, সেগুলো নাকি ব্যবহার করা উচিত নয়। একদম, আমিও সেই মতই পোষণ করব যে এই যে কটন বার্ডের সমস্যা হচ্ছে কি, আমাদের কানের স্কিন না ভীষণ পাতলা, তো আমি যদি ওইটাকে নিয়ে একটু বেশি ঘষাঘষি চেষ্টা করি, আমাদের কানটাকে 12টা বাজিয়ে দেবো। তো যদি করতেই হয়, হ্যাঁ, একদম যে আবার পরিত্যাজ্য তাও নয়, আপনি ধরুন একটু একটা ক্রিম দিয়ে, একটা ময়েশ্চারাইজিং ক্রিম বলুন বা একটা কোনো তেল, সেটা অলিভ অয়েল হতে পারে, সেটা
সর্ষের তেলও হতে পারে, এবং সর্ষের তেল মানে যে খুব খারাপ কিছু তা না। আপনি যদি সামনে থেকে একটু আস্তে করে করেন তাতে কোনো বিরাট কোনো গন্ডগোল হবে না। কিন্তু অনেকেই আমরা সেই ব্যাপারটাতে থাকি না, আমরা ভেতরে একদম গুছিয়ে কানটাকে খোঁচানোর চেষ্টা করি একদম সেই, এবং সেখানেই আমরা অনেক ইনফেকশন ইনভাইট করি এবং তখনই সমস্যাটা বেড়ে যায়। তো সেইটা অবশ্যই একেবারেই অ্যাকসেপ্টেবল নয়। আচ্ছা, আপনি যে সমস্ত পেশেন্টস দেখেন, সেই সমস্ত পেশেন্টসের মধ্যে সার্জারির দিকে কত শতাংশ যায়? আমাদের সার্জারির সাবজেক্টটা এমন একটা জিনিস যেখানে ধরুন 100 জন পেশেন্টের মধ্যে খুব বেশি হলে 25-30 জনের সার্জারি লাগে। বেশিরভাগেরই কিন্তু ওষুধপত্র দিয়ে সারানো যায়। তাকে কিছু লাইফস্টাইল ম্যানেজমেন্ট, কিছু এক্সারসাইজ, কিছু খাবারের এদিক ওদিক পরিবর্তন, তা থেকে একটা বড় শতাংশ মানুষ কিন্তু ঠিক হয়ে যান। খুব কম শতাংশ তাদের একটা স্ট্রেট ফরওয়ার্ড লাগে। যেমন ধরুন একটা টিউমার হয়েছে, তো টিউমার যদি হয় তাকে তো আপনি কোনো ওষুধ দিয়ে গলিয়ে টলিয়ে দিতে পারবেন না, তাকে একটা বাদ দেওয়ার প্রশ্ন আসবে। তো সেটা একটা প্রথম দিকে আপনি তাকে টিউমারটা নেচার বা কি জাতীয় টিউমার জানার চেষ্টা করলেন, সেই অনুযায়ী তার পরবর্তী পদক্ষেপ সেটা সার্জারি হতে পারে, তার কোনো থেরাপি লাগতে পারে, তার কোনো মেডিকেশন হতে পারে। তো সেইটা কিন্তু 1% ডেফিনেটলি সার্জারি লাগে, কিন্তু এরম নয় যে মানে তাকে যে কোনো পেশেন্টকেই সার্জারি করতে হবে। বেশিরভাগ মানুষেরই কিন্তু ওষুধ দিয়ে সারিয়ে দেওয়া সম্ভব। আচ্ছা, এবার কামিং টু দ্য কোয়েশ্চেন অফ হিয়ারিং লস, এটা আমি যতদূর জানি, আমি যতটুকু লেখাপড়া করেছি, আমি নিজে যা টেস্ট করে দেখেছি, সেটা হচ্ছে certain frequencies, the very high end of the hearing range, একটা বয়সের পর স্বাভাবিকভাবেই শোনা যায় না। ঠিক, একদম ঠিক কথা। আচ্ছা, কিন্তু কেউ যদি বলেন যে তিনি অ্যাকচুয়ালি শুনতে পাচ্ছেন না, হিয়ারিং লস, ইজ হিয়ারিং লস অলওয়েজ পার্মানেন্ট? নট অলওয়েজ, কারণ হিয়ারিং লসটা আবার দু রকম হয়। একটা হচ্ছে আপনার কানের এক্সটার্নাল ইয়ার আর মিডল ইয়ার, এদের জন্য যেটা রিভার্সেবল এবং মেডিকেলি ট্রিটেবল। আর যদি ইনার ইয়ার হয়, নার্ভ খারাপ হয়ে গেছে, সেটা আমি ধরুন আমার চোখের পাওয়ারের সাথে তুলনা করতে পারি। আমার ধরুন চোখ খারাপ, আমি চশমা পরছি, তো আমি কি কোনো ওষুধ খেয়ে ভালো দেখবো? তা তো নয়, আমার চশমাই লাগবে। তো সেরকম আমার ইনার ইয়ারের যদি নার্ভের ইস্যু হয়, তো সেখানে আমি যে কোনো ওষুধ দিয়ে ঠিক করতে পারবো তা নয়। তো সেখানে আমার হয় একটা সাপোর্ট লাগবে, অথবা তার আরও খুব বেশি হলে আমার ভেতরে একটা ইমপ্লান্ট বসিয়ে দিতে হবে। আবার এর সাথে এইটাও ঠিক যে এখন এরকম প্রযুক্তি আসছে বা এরকম রিসার্চ হচ্ছে যেখানে আমরা বলি স্টেম সেল থেরাপি। তো স্টেম সেল জিনিসটা কি, মানে যে সেল থেকে আমাদের বিভিন্ন অর্গান তৈরি হয়েছে, লিভার, গলব্লাডার, হার্ট, লাংস ইত্যাদি, তাকে আমরা বলি স্টেম সেল, অর্থাৎ প্রোজেনিটার সেল, মানে প্রথম পিতামহ সেল বলতে পারি, যেখান থেকে বাকিরা এসছেন। তো সেই সেলগুলো লুকিয়ে থাকে আমাদের কিছু কিছু হাড়ের মধ্যে, যেমন ফিমার বলে একটা হাড় আছে, তার উপরের অংশে থাকে স্টার্নাম বলে একটা হাড় আছে, তার অংশে। তো সেখান থেকে আমরা স্টেম সেল পেতে পারি। সেই স্টেম সেলটার থেকে আবার কিন্তু কানের সেলও তৈরি হয়েছে। তো সেইটা এরকম একটা রিসার্চের পর্যায়ে আছে, এখন আমরা বলছি লেভেল 3 এভিডেন্স এসছে যে সেইটা যদি আমরা কানে ইনজেক্ট করে দিই, সেই নার্ভ কিন্তু আবার রিজেনারেশনের ক্ষমতা আছে। কিন্তু সেটা এখনো আন্ডার রিসার্চ, এখনো একদম পুরোপুরি অ্যাকসেপ্টেবল ট্রুথ নয়। কিন্তু লোকে যখন বলেন, ধরুন somebody who's not very old, 50s, early 60s, আমি না ঠিক শুনতে পাই না। Is there a chance that some of it could be psychological? হ্যাঁ, অ্যাকচুয়ালি অনেকেই এরকম আছেন যারা ধরুন, আমি বেশ কিছু পেশেন্ট পেয়েছি যারা বলছেন যে আমি তো ঠিক মতন শুনতে পাচ্ছি না, বাড়ির লোক বলছেন তুমি কম শুনছো, দুবার করে রিপিট করতে হচ্ছে। তাদের আমরা কানের টেস্ট, যাকে আমরা অডিওমেট্রি বলি, করে দেখা গেলো তিনি কিন্তু একদম নর্মাল শুনছেন, মানে কানে হয়তো সমস্যাই নেই। কিন্তু এরকমও হতে পারে যে তার হয়তো শব্দটা ব্রেনে ঠিক মতো রেজিস্টার্ড হচ্ছে না। তাকে আমরা অডিটরি নিউরোপ্যাথি বা ওই অডিটরি ডিসিনক্রনি বলি, অর্থাৎ যেখানে শব্দটা প্রসেসিং হচ্ছে আলটিমেটলি, অর্থাৎ কানের থেকে নার্ভটা সোজা গিয়ে ব্রেনের যে অংশে সাউন্ডটাকে পাঠাচ্ছে, সেখানে একটা সিগন্যাল প্রসেসিং সেন্টার আছে। সে প্রসেস করে বলছে এইটা এই শব্দ, তখন সে বললো হ্যাঁ, তাহলে তার সেই উত্তর হবে। তো এই যে প্রসেসিংটা হচ্ছে, সেখানে কোনো গন্ডগোল হতে পারে, অর্থাৎ সেটা হয়তো ব্রেনের সমস্যা, তার কানের সমস্যাই নয়। অথবা এটা পিওরলি সাইকোলজিক্যাল হতে পারে, তিনি হয়তো তার কোনো মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন হতে পারে, তার একটা প্রতিফলন হিসেবে কিন্তু অনেক সময় আমরা পাই তিনি ঠিক মতন শুনছেন না। তাকে তখন কাউন্সেল করা, তাকে বোঝানো যে না, আপনার অর্গান ঠিক আছে, কিন্তু এটা হয়তো আপনার একটা অনুভূতি, সেটাকে আপনি কিভাবে বেরিয়ে আসার চেষ্টা করবেন, তার জন্য তাকে কিছু সাইকোথেরাপি দেওয়া, সেগুলো দরকার হয় অনেক সময়। লেটস কাম টু এভরিবডিজ ফেভারিট নাইটমেয়ার, আজকালকার বাচ্চারা আর মোবাইল ফোন।
কন্টিনিউয়াসলি মোবাইল ফোনে ভিডিওস দেখা। ঠিক এবার মোবাইল ফোনে যে ছোট ছোট স্পিকার, দে প্রডিউস সাউন্ড ইন আ পার্টিকুলার রেঞ্জ, ইউজুয়ালি একদম। দ্য হাই মিড রাইট। ফ্রিকোয়েন্সিজ। কনস্ট্যান্টলি যদি এই এক্সপোজারটা একটা বাচ্চার হতেই থাকে, ক্যান দ্যাট লিড টু অডিটরি ড্যামেজ? এটা তো একদম মানে বয়লিং কোয়েশ্চেন এখন। ইনফ্যাক্ট বহু বাচ্চাদের বাবা মারা জিজ্ঞেস করেন, বাচ্চারাও সেটাকে একটা ডিনিয়াল মোডে থাকে, না আমি তো অতক্ষণ পড়ি না। এই যে আমরা ধরুন হেডব্যান্ড পড়ছি বা ইয়ার ইনসার্টস বা ইয়ার পডস পড়ছি, তো এতে কি আছে, মানে সমস্যাটা কোথায়? এখানে একটা নন আয়নিক রেডিয়েশন আছে। আয়নিক রেডিয়েশনটা হ্যাজার্ডাস বেশি, তার সমস্যা অনেক বেশি। কিন্তু নন আয়নিক রেডিয়েশনে কি হয়, সেখানে না টিস্যু ওয়ার্মথ হয়, অর্থাৎ টিস্যুটা গরম হয়ে যায়। তো এই যদি কনস্ট্যান্টলি আমি গরম হতে থাকি বা যেরকম আমার একটা রেঞ্জ আছে তার বিয়ন্ড আমি ইউজ করি, তাহলে কিন্তু সেই সেলটার নষ্ট হবে। আমাদের কানের আমরা বলি হেয়ার সেল বলে একটা জিনিস থাকে, যেটা হচ্ছে বেসিক ইউনিট, যেটা দিয়ে আলটিমেটলি আমাদের সাউন্ডটা নার্ভে যায় যেখান থেকে। তো এই সেলসগুলো কিন্তু আপনি যদি কনস্ট্যান্টলি বা একটা রেঞ্জের বেশি ইউজ করেন, ধরুন আধ ঘন্টা একটা কোনো ইয়ারপডে লেখা আছে এটা আধ ঘন্টা হচ্ছে মোস্ট পারমিসেবল রেঞ্জ, আপনি তার বেশি ইউজ করলেন, কনস্ট্যান্টলি ইউজ করছেন ফর আওয়ার্স টুগেদার, তো সেখানে তো ডেফিনেটলি একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকেই। তো সেখানে প্রথমত কিছু কিছু ফ্রিকোয়েন্সিতে এফেক্ট করবে, সিগন্যাল প্রসেসিংয়ে এফেক্ট করবে। দেখবেন বেশ কিছু পেশেন্ট বলছেন যে আমার কানে ভোঁ ভোঁ আওয়াজ করে। তো এই ভোঁ ভোঁ আওয়াজটা বেসিক্যালি আমরা বলি টিনিটাস। তো টিনিটাসটাও এই এক্সেসিভ ইউজ অফ ইয়ার পডস এবং হেডব্যান্ডস থেকে হতে পারে। অনেকে কার্যসূত্রে বেশিক্ষণ ব্যবহার করতে হয়, তাদের আমরা জেনারেলি বলি যে আপনি যখন ইউজ করছেন তখন আপনি জল বেশি করে খান। আপনি কাজ করছেন একটু জল খাচ্ছেন, কেন? আমরা বলি টিস্যু হাইড্রেশন। তো জল যদি বেশি থাকে সেই ওয়ার্মথটা কম হবে, তো তাহলে আপনার ড্যামেজিং এফেক্টটা কম হবে। কিন্তু এটা ডেফিনেটলি একটা খারাপ এফেক্ট আছে, এবং সেটা আমি বলবো যে স্পেশালি যারা বাচ্চা, যারা গ্রোয়িং চাইল্ড, তাদের এখনও মাইলিন শীত বলি, অর্থাৎ নার্ভের একটা কাভার থাকে, সেটা এখনো তৈরি হয়নি, তাদের কিন্তু বেশিক্ষণ ব্যবহার করাটা একেবারেই অ্যাকসেপ্টেবল নয়। আপনি টেনিটাস বললেন, সেটা থেকে আমার মাথায় আরেকটা প্রশ্ন এলো। আই গো টু আ লট অফ কনসার্টস। কনসার্টস আর ইউজুয়ালি ভেরি লাউড। ইয়েস। অনেক সময় হয় কনসার্ট থেকে ফিরে এসে বাড়িতে আমি বসে আছি আর আমি কানের মধ্যে একটা চি শুনতে পাচ্ছি। হোয়াট ইজ দ্যাট? অ্যাকচুয়ালি কি, এই যে আমরা অনেকক্ষণ একটা লাউড নয়েজে এক্সপোজার হলো, এটাকে আমরা বলি টেম্পোরারি থ্রেশহোল্ড শিফট। মানে হচ্ছে এই যে আমি যে শব্দ শুনছি তার একটা মিনিমাম ডেসিবেল আছে যেখান থেকে আমি শুনতে পাচ্ছি, তার নিচে হলে আমি শুনতে পেতাম না, বা একটা রেঞ্জের বেশি হলে আমি শুনতে পাবো না, একটা রেঞ্জের মধ্যে পাবো। তো এই যে আপনি অনেকক্ষণ একটা নয়েজে এক্সপোজার হলেন, ওই থ্রেশহোল্ডটা শিফট হয়ে গেল, অর্থাৎ থ্রেশহোল্ডটা একটু নেমে গেল। নেমে যাওয়ার জন্য আপনার যা সাউন্ড, আমাদের কিছু প্রোটেক্টিভ মেকানিজম আছে ইয়ারে যে শব্দটাকে প্রোটেক্ট করে, যেন শব্দের খারাপ এফেক্টটা কানে না ঢোকে, সে তখন কাজ করতে পারছে না বলে আবার এক্সেসিভ সাউন্ড আপনার কানে ঢুকে গেল। এই যে ঢুকে গেল সেটা ব্রেন প্রসেস করে বলছে সেই সাউন্ডটা কিন্তু ভেতরে থেকে যাচ্ছে, সেটা একটা সাবকর্টিক্যাল লেভেল, অর্থাৎ ব্রেনের ঠিক না, ব্রেনের ঠিক নিচের লেভেলে এই সাউন্ডটা চলতেই থাকছে, সেটাই আপনি পারসিভ করছেন অ্যাজ অ্যান অ্যাবনর্মাল সাউন্ড। অর্থাৎ আপনার টেম্পোরারি বা একটা ট্রানজিয়েন্ট ককলিয়ার ড্যামেজ হলো, যেটা কিন্তু রিভার্সেবল। আপনি তারপরে 1-2 দিন কিছু শুনলেন না, জল বেশি, ঘুমিয়ে পড়লেন, রেস্ট দিলেন, সে ফিরে আসবে। কিন্তু আপনি তা না করে যদি আবার রেগুলার এক্সপোজার হতে থাকেন, তাহলে একটা সময় পরে সে পার্মানেন্ট ড্যামেজের দিকে চলে যাবে। আচ্ছা, বাচ্চাদের কথা যেহেতু উঠলো, বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপের দুটো নতুন ইনিশিয়েটিভের কথাও আপনাদের জানিয়ে রাখা দরকার। একটি হচ্ছে শিশু বিকাশ এবং দ্বিতীয়টি হচ্ছে স্পিক ইন্ডিয়া। বাচ্চাদের মধ্যে শুনতে না পাওয়াটা কিন্তু একটা বিরাট বড় সমস্যা। যে শুনতে পাচ্ছে না সে বলতেও পারবে না, এবং এর সঙ্গেই রিলেটেড আছে ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার্স। তো খুব ছোট বাচ্চাদের মধ্যে এগুলো আইডেন্টিফাই করা বা ট্র্যাক করা হবে কিভাবে? বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ স্কুলসদের অ্যাপ্রোচ করা শুরু করেছে, সরকারি বেসরকারি দুরকম স্কুলই, যেখানে তারা যাবে, তারা বাচ্চাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করবে এবং সেই ইন্টারঅ্যাকশনের মধ্যে দিয়ে তারা আইডেন্টিফাই করবে যে কোন কোন শিশুর এই সমস্যা আছে, এবং তারপরে চেষ্টা করবে তাদের রিহ্যাবিলিটেট করে মেইন স্ট্রিমে ফিরিয়ে আনার। এবং এই দুটি ইনিশিয়েটিভ, শিশু বিকাশ এবং স্পিক ইন্ডিয়া, এর সঙ্গে অ্যাসোসিয়েটেড নারায়ণা হৃদয়ালয়। আচ্ছা, এত বছর ধরে পেশেন্ট, সার্জারি, ডাক্তারদের উপর তো ইউর অলওয়েজ অন কল, এই স্ট্রেসটা তো থাকেই। কিন্তু অপারেশন থিয়েটারের বাইরে, হাসপাতালের বাইরে আপনার দিনটা কেমন ভাবে কাটে?
ডু ইউ হ্যাভ আ উইকলি অফ ডে? নট এক্স্যাক্টলি আই শুড সে। ইনফ্যাক্ট ধরুন যদি আমরা 6 দিন কাজ করি, সানডেটাকে আমরা জেনারেলি তো ছুটির দিন ধরি, কিন্তু একটু তো একবার যেতেই হয়, কারণ পেশেন্টরা ভর্তি আছেন, তাদের একবার দেখা সাক্ষাৎ করতেই হয়। দেখে তখন হ্যাঁ হয় এরকম বলতে পারেন যে আমার একটা হাফ ডে হয়তো অফ থাকে ইন এ উইক, যেটা অবভিয়াসলি চেরিশ করার জিনিস। কিন্তু কলস জিনিসটা এমন, এখন মোবাইলের জন্য আমরা তো সবসময় অ্যাক্সেসেবল, এবং ফোন ধরাটা আমাদের কখনো কখনো জরুরি হয়ে যায়। রোগী ভর্তি আছেন হাসপাতালে, আপনি তার কোনো সমস্যা হলো, আপনি ফোন ধরবেন না, এতে হতে পারে না। সুতরাং সেই অর্থে যে কখনোই অফ থাকছি তা নয়, কিন্তু আমরা চেষ্টা করি যে হ্যাঁ কিছুটা সময় হলেও যাতে আমরা একটু ডিস্ট্রেস করতে পারি, বা সেইভাবে কলটা না নিয়ে, হয়তো পেশেন্ট ভর্তি নেই, একটু ফোনটা অফ করে রাখলাম, সেইভাবে একটু চেষ্টা করি কিছুক্ষণের জন্য হলেও অন্তত অফ নিতে। কিন্তু সেটা সবসময় প্র্যাকটিক্যালি সম্ভব হয় না। যদি না আমি ছুটি নিয়ে আর একজনকে আমার জায়গায় বসিয়ে যাই, তিনি তখন আমার কাজগুলো করে দিলেন, সেইভাবে হতে পারে। আচ্ছা, আপনি রিল্যাক্স করেন কিভাবে? হ্যাঁ, আমার জেনারেলি সেইভাবে রিল্যাক্স করা বলতে আপনি যদি বলতে পারেন, হ্যাঁ আমি জেনারেলি আমার একটা অভ্যেস হচ্ছে যে সন্ধ্যেবেলায় বাড়ি ফিরে এসে একটু কিছুক্ষণ হলেও একটা নন সাবজেক্ট কিছু পড়া, অর্থাৎ ইএনটির বাইরে বা মেডিসিনের বাইরে কিছু পড়া। সেটা একটা গল্পের বই হতে পারে, একটা প্রবন্ধ হতে পারে, উপন্যাস হতে পারে, যাই হোক, বাংলা ইংরেজি যাই হোক, সঙ্গে একটু ক্লাসিক্যাল গান শোনা। এটা আমার রিল্যাক্সেশনের মাধ্যম আর কি। ইন্ডিয়ান, ইউজুয়ালি আমি ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক ভালো পছন্দ করি। তো সেই এটা শুনতে শুনতে, সেটা ইউজুয়ালি পড়তে গেলে ইনস্ট্রুমেন্টালি শুনি, নট অবভিয়াসলি ভোকাল। আর যখন হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি তখন ভোকাল শুনি। আচ্ছা আচ্ছা, ধরুন আপনার কাছ থেকে 1 মাসের জন্য আপনার ফোনটা নিয়ে নেওয়া, ইউ আর নট রিচেবল ফর আ মান্থ, ইউ হ্যাভ নো ওয়ার্ক ফর আ মান্থ, আপনি কোথায় যেতে চাইবেন? এই দিনটার দিকে তো তাকিয়ে আছি, এমন একটা দিন আসবে যেদিন একটাও ফোন ধরতে হবে না, বা যেখানে কোনো ইন্টারনেটের অ্যাক্সেস নেই। হ্যাঁ, তো এটার আমার একটা দুটো সুযোগ হয়। কিরকম, আমি একটা এনজিওর সাথে যুক্ত, যাদের জন্য আমরা ওই খুব দূর প্রত্যন্ত গ্রামে গিয়ে অপারেট করি, একদম তাদের জন্যই করা আর কি। এবং সেটা এমন কিছু কিছু গ্রামে যেতে হয় যে সেখানে আমার নেটওয়ার্ক পৌঁছয়নি, তো সেখানে ওই আমার শহর থেকে ফোনটা আসে না, সেটা একটা দারুণ প্রাপ্তি। আর সেটা একটা, তবে হ্যাঁ আপনি যদি বলছেন যে ছুটি, আমার পাহাড় খুব প্রিয় জায়গা, তো সেটা দেশ হতে পারে, বিদেশ হতে পারে, সেরকম কিছু নয়, কিন্তু সেখানে গিয়ে যদি বেশ কিছুদিন কাটানো যায়, সেটা নাথিং লাইক দ্যাট। সেই রকম একটা ছুটির দিকে আমি এগিয়ে তাকিয়ে আছি, কবে সেই ছুটিটা আসবে, হোপফুলি একটা সময় আসবে। আচ্ছা, এই যে প্রত্যন্ত গ্রামে গিয়ে আপনি চিকিৎসা করেন, হ্যাভ ইউ অবজার্ভড মানে এমন কিছু রোগ যেগুলো শুধু শহরের মানুষেরই হয়, ইএনটির ক্ষেত্রে? একদম একদম, যেমন এই যে আমি বললাম আমার এয়ার কন্ডিশন জনিত, অবভিয়াসলি সেটা আরবান পিপলদের বেশি দেখি। গ্রামেদের আমরা কানের ইনফেকশন হচ্ছে অনেক কম, মানে সেই রকম ধরনের সাইনোসাইটিস এইসব। গ্রামে বাচ্চাদের বা ছেলেদের বড়োদেরও কানের প্রবলেম হয়, কিন্তু সেটা অন্যরকম, তাদের সেই রোগটা থাকে না। তাদের আবার কি হয়, তারা পুকুরে স্নান করলেন, সেই পুকুরে নোংরা ঢুকে গিয়ে জলের সমস্যা হলো, যেটা আবার আরবানদের দেখি না। তো সেখানে একটা ডেফিনেটলি শিফট হয়, যে নেচার অফ দ্য ডিজিজটা ওই গ্রাম থেকে শহরে ডেফিনেটলি ভ্যারি করে। এইবার আমাদের পডকাস্টের র্যাপিড ফায়ার, রেডি স্যার? শিওর। এমন একটা জিনিস যেটা ছাড়া আপনি বাড়ি থেকে বেরোবেন না? আমার মার ছবি। আমার মা চলে গেছেন অনেকদিন, তিনি সব ছিলেন আমার জীবনে, সেটা ছাড়াবেন। মোবাইল নিয়েও না নিয়েও বেরোই অনেক সময়, কিন্তু মার ছবিটা থাকে সঙ্গে। দিনের কোন সময়টা আপনার সব থেকে প্রিয়? সকাল, ভোরবেলা? শিওর, হ্যাঁ। আপনি ভোরে উঠি, তাড়াতাড়ি ঘুমোতে যাই, ভোরে উঠে পড়ি, ওই সময়টা আমার খুব প্রিয়। এমন কোন সিনেমা বা কোন সিরিজ যেটা আপনি বহুবার দেখেছেন, সুযোগ পেলে আবার দেখবেন? হ্যাঁ, মানে সেটা না বলার অপেক্ষা রাখে না, সোনার কেল্লা, মানে সেই ছোটবেলা থেকে যে অজস্রবার দেখেছি, 40-45 বার হয়ে গেছে মনে হয়। মানুষের কোন গুণটা প্রথমেই আপনাকে টানে? অনেস্টি, একদম, যে যদি সাবমিশন করে, একদম দিল খোলা কথা বলে, সেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আপনার কখন মনে হয় যে, আপনার কখনো এটা মনে হয় যে প্রতিটা স্কুলে পড়াশোনার পাশাপাশি অন্য কিছু যদি শেখানো যেত, হোয়াট উড বি দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং বাচ্চাদের? এখন আমরা যেটা ফিল করি যে বাচ্চারা আজকাল খেলাধুলাই করে না, সুতরাং পড়াশোনার পাশে একদম খেলাধুলাটা ভীষণভাবে ম্যান্ডেটরি করে দেওয়া উচিত। আজকাল সবাই বাচ্চারা বাড়ি ফিরে এসে তারা মোবাইলে গেমস দেখছে বা গেমস খেলছে, তার যে কি খারাপ এফেক্ট আমরা দেখতে পাচ্ছি রেগুলার,
সুতরাং পড়াশোনার পাশাপাশি খেলাধুলো। ল্যাক অফ ফিজিক্যাল একদম অ্যাক্টিভিটি। একদম। আপনার জীবনের সবচেয়ে ভালো পরামর্শ আপনাকে কে দিয়েছেন? দুজন, আমার মা অবভিয়াসলি, আর আমার যিনি মেন্টর অর্থাৎ আমার ইএনটি যিনি স্যার ছিলেন তিনি, এই দুজনই আমার কাছে তৈরি করেছেন আমার জীবনটাকে বলতে পারেন। আপনার সবথেকে প্রিয় গান? যেটা আমি একটু মন খারাপ হলে শুনি, আগুনের পরশমণির ছোঁয়া প্রাণে। এটা বারবার শুনলেই আমার তখন কোনো দুঃখ, যে কোনো পেশেন্ট ঠিক মতন সুস্থ হলেন না, একটা মন খারাপ তো হয়। এটা শুনলে আবার মনে হয় যে না, আবার কাজ করার একটা ইচ্ছে হয়। তখনকার মতন মনে হয় যে না, কি করলাম, এটা আমি ভুল করলাম, আমার পেশেন্টটা সে সুস্থ হলেন না। এটা হয়, এটা হয়, এটা হয় কারণ দেখুন, সবাইকে তো আমরা সুস্থ করতে পারি না। চেষ্টা নিশ্চয়ই করি, কিন্তু সবাই যে আমাদের চিকিৎসায় তো সুস্থ হন না। আপনার কি নিজস্ব কোনো ক্যাচ ফ্রেজ আছে, এমন একটা কথা যেটা আপনি খুব বেশি ব্যবহার করেন? সেইভাবে নেই, তবে ওই যেটা আমি মানে সেটা সিনেমা দেখেই হয়েছে, ওই চাক দে কথাটা আমার খুব খুব ভালো লাগে আর কি, যে সেটা ওই সেই সিনেমাটা দেখার পর থেকেই হয়েছিল আর কি, যে এই জিনিসটাকে আমার মনে হয় যে একটা ডিফিকাল্ট সার্জারি আসছে, সবাই বলে চলো চাক দে। আচ্ছা, সেটা আপনার জীবনটা যেভাবে শুরু হয়েছিল, ইফ ইউ হ্যাড দ্য চান্স টু গো ব্যাক টু দ্য বিগিনিং, আপনি এখনো পর্যন্ত যে যে ডিসিশনগুলো নিয়ে যে রাস্তায় এগিয়েছেন, would you do it the same way again? মনে হয় না। মানে আমি ইনিশিয়ালি চেয়েছিলাম আমি শিক্ষক চিকিৎসক হতে, তো সেটা আমি এখন হয়েছি, কিন্তু আমার মনে হয়েছিল যে আমি যদি প্রথম থেকেই শিক্ষক চিকিৎসক হতে পারতাম, মানে আমি যেটা আমার ল্যাক বলুন বা আমি যেটা পারিনি, সেটা হচ্ছে আমি আমার রিসার্চটা বেশি করতে পারিনি। তো সেটা যদি আরও এখন করি, এখন কিছু সুযোগ এসছে ঠিকই, সেটা ধরুন গত 5 বছর, কিন্তু যদি আমার 30 বছর বয়স থেকে করতে পারতাম, তাহলে বোধহয় আমি আরেকটু খুশি হতাম। আচ্ছা, আপনার হাড় ভেঙে গেলে এক্স-রে, আপনার যদি আমি কোলেস্ট্রল বা ব্লাড সুগার চেক করতে চাই, ব্লাড ব্লাড টেস্ট। টেস্ট, এগুলো আমরা সবাই জানি। কিন্তু কেউ বলছে যে আমার ভীষণ মাথা ঘুরছে, কেউ বলছে আমি কানে শুনতে পাচ্ছি। এটার কি টেস্ট হয় আর কোথায় টেস্ট হয়? এটা খুব পার্টিনেন্ট কোয়েশ্চেন, কারণ কি হয় এটা সম্বন্ধে আমাদের সম্যক ধারণা নেই। তো এবার সেটা ডাক্তারবাবুরই উচিত, তিনি গাইড করে দেবেন কি করা উচিত। তো প্রথমে তো আমরা যেটা করি, এটা ফিজিক্যালি এক্সামিন করি। এরকম নয় যে তাকে দেখলাম এবং সঙ্গে সঙ্গে 8-10টা টেস্ট লিখে দিলাম, সেটা তো একেবারেই জাস্টিফাইড নয়। তো এইবার ধরুন এই যে আমি শুনছি না, তো তার জন্য একটা টেস্ট হয়, যেমন আমরা চোখে দেখছি না এটা আমরা জানি অনেকেই, যে রিফ্র্যাকশন বলে একটা অ্যাসেসমেন্ট হয়, যেটা আমরা চোখ পাওয়ারটা চেক করি। তো সেরকম কানের পাওয়ারটাকে আমরা বলি অডিওমেট্রি টেস্ট। মাথা ঘোরা এরকম কিছু কিছু টেস্ট আছে যাকে আমরা বলি ইলেকট্রোনিস্টাগমোগ্রাফি বা ভিএমপি। তো এটা সাধারণ মানুষ জানেন না, কিন্তু সেটা যখন তিনি কনসার্ন ডক্টরের কাছে যাচ্ছেন, ধরুন আমার কাছে যদি আসেন, তো আমি সাধারণত বলি, সাধারণত এটা কি করেন একজন কোয়ালিফাইড অডিওলজিস্ট, এদের করা উচিত। এটা জাস্ট যে কেউ করতে পারবেন তা কিন্তু নয়, মানে তাকে, এই যে অডিওলজিস্ট, তাদের কিন্তু একটা বিএসসি এমএসসি ডিগ্রি থাকে, এবং তারা শুধু এই যে কান সংক্রান্ত টেস্টগুলো, অর্থাৎ সেটা হিয়ারিং টেস্ট বলুন বা ব্যালেন্সের টেস্ট বলুন, সেটার টেস্ট করার জন্যই তিনি কোয়ালিফাইড, এবং সেখান থেকে তার ডিসিশনের উপর নির্ভর করে যে তার এক্স্যাক্টলি কী রোগ হলো। তো সেই জন্য আমরা একজন সাধারণত কোয়ালিফাইড অডিওলজিস্টের কাছে পাঠাই। যেমন আমি ধরুন মণিপাল হাসপাতালের সাথে যুক্ত, সুতরাং আমাদের হাসপাতালে কোয়ালিফাইড অডিওলজিস্টরা আছেন এবং তারা এটা খুব সুন্দরভাবে করে দেন। তো সেইভাবে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, তার এই এই প্রবলেম হলো, তখন আমরা তাদের কি ট্রিটমেন্ট দেবো, কি এক্সারসাইজ দেবো, বা কোনো সার্জারির প্রয়োজন হলো কিনা, তাদের সেইভাবে গাইড করি। ঠিক যেরকম ইয়ার, নোজ, থ্রোট একে অপরের সঙ্গে কানেক্টেড, মানুষের শরীরের মানুষের মনও তো কানেক্টেড। একদম। মন খারাপ থেকে শরীর খারাপ অনেক সময়ই হয়। তাহলে আপনাকে শেষ প্রশ্ন হিসেবে আমি এটাই জিজ্ঞেস করব যে যদি আমাদের যারা দর্শক রয়েছেন তাদের আপনি একটা কিছু পরামর্শ দিতে চান, শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য নয়, মানসিক স্বাস্থ্যের জন্য, গুড মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ, আপনি কি বলবেন? দেখুন, এই যে আমাদের কাছে রোগীরা আসেন, তাদের একটা তো ফিজিক্যাল প্রবলেমের জন্য আসেন, কিন্তু এরকমও আমরা দেখেছি যে বেশ কিছুদিন ফিজিক্যাল প্রবলেমটা যদি থাকে, আর সেই সঙ্গে তার একটা ব্যাকগ্রাউন্ড মেন্টাল স্ট্রেস, অ্যাংজাইটি চলতে থাকে, সেই ডিজিজটা কম্পাউন্ডেড হয়ে যায়, অর্থাৎ তার প্রকৃতিটা বা তার ইন্টেন্সিটিটা আরও বেশি হয়। তখন সেই জন্য তাকে চিকিৎসা দেওয়ার সঙ্গে সঙ্গে তাকে আমরা এটাও বলি যে আপনি কিভাবে ডিস্ট্রেস করবেন, কিভাবে আপনি টেনশন অ্যাংজাইটিটাকে সরাবেন। এবং সেই জন্য আমি বলবো যে এই স্ট্রেস অ্যাংজাইটি কমানোর জন্য যা আমরা রেগুলার করতে থাকি তার থেকে একটু বাইরে অন্য কিছু করা, একটু মর্নিং ওয়াক, একটু বই পড়া,
একটু অন্যরকম কিছু শোনা। যেমন আমি মাঝে মাঝে এই সর্বপ্রিয়ানন্দের কথা শুনি, এতে আমার অনেক সময় আমার নিজস্ব স্ট্রেস অ্যাংজাইটি কমে যায়। তো তাদের এই অ্যাডভাইসটাও দিই যে আপনি অন্য কারো কথা শুনে যে কিভাবে আপনি নিজস্ব স্ট্রেস, নিজস্ব অ্যাংজাইটিটা কমাবেন, তাহলে কিন্তু আপনার সেটা রোগের ওপর এফেক্ট পড়বে। আপনাকে ওষুধপত্রেরও কম প্রয়োজন হবে, আপনার হয়তো অতটা ওষুধ দরকারই হবে না, আপনি দেখবেন আপনি অনেকটা সুস্থ হয়ে গেছেন। তো সেই জন্য তাকে রোগের পাশাপাশি রোগের চিকিৎসা দেওয়ার সঙ্গে সঙ্গে তাদের আমরা একটু কাউন্সেলিং করি, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু একটু একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেখানটাকে আমাদের একটু দেখতে হয় যে সেই মেন্টাল ব্যাকগ্রাউন্ডটা তার ঠিক আছে, তো তার অন্য কোনো সমস্যা নেই তো। কারণ ভীষণভাবে এই নাক কান গলার রোগের সাথে একটা স্ট্রেস অ্যাংজাইটি টেনশনের রিলেশন আছে। শহরে মানুষের তো একাকিত্ব বাড়ছে ভীষণভাবে। সেক্ষেত্রে কিছুটা কি ওই একটা মানুষের কথা বলার কেউ নেই, সেই জায়গাটায় কিছুটা কি আপনারা একদম। আমার কাছে কিছু বয়স্ক মানুষ আসেন যারা এখানে একা থাকেন, তাদের ছেলেমেয়েরা বাইরে বিদেশে আছেন, তো আমি বুঝতে পারি তাদের বিশেষ কোনো সমস্যার জন্য আসেনি। তিনি এসে বলছেন একটা ফিজিক্যাল প্রবলেম, আমার কানে হয়েছে, কান গলায় হয়েছে, কিন্তু তার অ্যাকচুয়ালি কিন্তু কিছুই হয়নি। তাকে যদি আমি কিছুক্ষণ কথা বলি, তিনি বেশ আনন্দের সাথে বাড়ি চলে গেলেন। তো সেই জিনিসটা কিন্তু আমাদের ওই একটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং, আমি সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট না হওয়া সত্ত্বেও করতে হয়। অসংখ্য ধন্যবাদ ডক্টর বিশ্বরূপ মুখোপাধ্যায়কে। আজকে শুধু একজন ডাক্তারকেই নয়, একজন মানুষকে আমরা গভীরভাবে চিনতে পারলাম। আর তিনি আমাদের বললেন যে সুস্থ থাকা মানে শুধু ওষুধ নয়, সচেতনতা, ভারসাম্য, আর যাকে ইংরেজিতে বলে বিং কাইন্ড টু ইয়োরসেলফ। আপনি দেখছিলেন বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথা। আমি দীপ। আজকের এপিসোড এখানেই শেষ করছি। নিজের শরীরের এবং মনের, আর তার সঙ্গে সঙ্গে অফকোর্স নিজের ইয়ার, নোজ আর থ্রোটের খেয়াল রাখবেন।